দেখ নতুন জিনিস শুরু করছি। গতীয় তড়িৎচালক বল, পেজ নাম্বার 441। ধর আমি একটা কাগজের তল নিলাম, ঠিক আছে? ধর আমি এই যে স্ক্রিনটা একটা কাগজের তল, এইবার স্ক্রিন বরাবর একদম নিচের দিকে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে। আমি ক্রস দিয়ে দিয়ে দেখাচ্ছি, কাজ করছে। ক্রস মানে কি নিচের দিকে কাজ করছে। যদি ধর এরকম একটা কাগজের তলে চৌম্বক ক্ষেত্র এই বিন্দুতে এইভাবে লম্বভাবে নিচের দিকে কাজ করে, তাহলে এই বিন্দুতে ক্রস দেওয়া মানে চৌম্বক ক্ষেত্র লম্বটা বোঝায়। বুঝতে পারলি? আমি সেইটাকে আমি এখানে এই ক্রস চিহ্ন দিয়ে আমি পুরো কাগজের তলটাই, যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি স্ক্রিনের তলটাকে আমি বোঝাচ্ছি চৌম্বক ক্ষেত্রটা। এইবার দেখ কথা, হ্যালো শোনা যাচ্ছে এবার? হ্যালো, তোর নেটওয়ার্কের প্রবলেম রে, ওই জন্য। এইবার দেখ, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, এই যে কাগজের তল বরাবর লম্ব, এই সরি, এক সেকেন্ড দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। নেটওয়ার্কটা মনে হচ্ছে সমস্যা করছে, একটু দাঁড়া, ঠিক করে নিই। হ্যাঁ, এই দেখ, এইটা যদি কাগজের তল হয়, হ্যালো শোনা যাচ্ছে এবার? হুম, ঠিক আছে। দেখ, ঠিক আছে, দেখ এই বরাবর আমি একটা এক্স অক্ষ নিলাম, এক্স অক্ষ, ঠিক আছে? আর এইটা তো কাগজের তল বরাবর তো লম্বভাবে জেড অক্ষটা, আর আমি এই কই গেল, এই বরাবর নিলাম ওয়াই অক্ষ, তলের তলের উপরে, বুঝলি? মানে ছবিটা তোর অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখাতে যাচ্ছি সেই ছবিটা এইভাবে আঁকবো, দাঁড়া। আমি ছবিটা বোঝাতে চাচ্ছি, ধর এই যদি কাগজের তল হয়, এই বরাবর যাবে ওয়াই অক্ষ, এই বরাবর জেড অক্ষ, এই এক্স অক্ষ, আর এই বরাবর হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? না যদি এক সেকেন্ড, ভি ক্রস ভি এক্স ওয়াই, দাঁড়া এক সেকেন্ড আমি এটা দেখে নেই। ভি ক্রস ভি, হুম, ঠিক আছে। এই বরাবর আমি নিচ্ছি চৌম্বক ক্ষেত্র, এই এর গতি, কোন একটা কণা, তোর একটা দোষ, বলতে ভুল হচ্ছে বারবার। আমি এই যে এইটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ সাপোজ ধর, তাহলে আমি জেড অক্ষ বরাবর কি নিয়েছিলাম? চৌম্বক ক্ষেত্র, তাই তো? আর এক্স অক্ষ বরাবর নিচ্ছি ধর এই যে ওয়াই অক্ষ বরাবর আমি একটা দণ্ডকে এইভাবে শুয়ে রাখছি কাগজের তলের উপরে, ওয়াই অক্ষ বরাবর একটা দণ্ডকে শুয়ে রাখছি, আর এই এক্স অক্ষ বরাবর এই দণ্ডটাকে এই সাইডে সরাচ্ছি। তাহলে বল এর উপরে যে চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর কাজ করবে, তাই তো? মানে এর উপর যে লব্ধি বলটা সেইটা এই বরাবর কাজ করবে, চুম্বক বলটা। এই ছবিটা বুঝতে পারলি? এই দেখ আমি আবার বলছি, দেখ নর্মাল কথা হিসাব কর, আমি কাগজের তল টল ওইসব নিচ্ছি কারণ কি, দেখ আচ্ছা কাগজের তল না নিয়ে তুই যদি এইভাবেও নিস, ধর একটা কাগজের তলের উপরে এই সাইডে এক্স অক্ষ, এইদিকে হচ্ছে এই একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, এইদিকে কোন এক্স অক্ষ, এইদিকে চৌম্বক ক্ষেত্র বি, তাহলে এইদিকে ভি ভি ক্রস বি চৌম্বক বলটা কি কাজ করবে? একদম উল্লম্ব ভাবে উপরের দিকে কাজ করবে না, তাই তো? এইটা হচ্ছে চৌম্বক বল কাজ করবে। এইবার দেখ আমার ডিরেকশনের কথা পরে আসবে, আমি এটা তোরা জানা জিনিস। এইবার কণাটার যদি আধানটা নেগেটিভ হয়, তাহলে তার চৌম্বক বলটা উল্টো দিকে হয়ে যাবে। আমার মেন কথা হচ্ছে আমি যে দণ্ডটাকে নিচ্ছি, দণ্ডটাকে এই বরাবর সরাবো, দণ্ডটাকে যে এক্স অক্ষ বরাবর দণ্ডটাকে সরাবো, সেটা এই প্যারালাল ভাবে, এই প্যারালাল ভাবে, সেইটা হচ্ছে আমার কাজ। এইবার এই দণ্ডটা সরানোর পরে দণ্ডর উপরে যে লব্ধি বল মানে তড়িৎ ক্ষেত্র বল কাজ করবে, লরেন্স চৌম্বক বল কাজ করবে, সেই লব্ধি বল এই দুটোর মান যদি সমান হয়, এফ এম আর এফ ই, ডিরেকশনটা জাস্ট বিপরীত দিকে, আর এই দুটো যদি সমান হয়, তাহলেই তো এদের মধ্যে নেট বলটা জিরো হবে, লব্ধি বলটা।
কারণ তার মানে বলতে চাচ্ছি কি, যে দণ্ডটার উপরে এই জনিত কোনো বল থাকবে না, শুধু যা থাকবে তার গতির জন্য যে বলটা থাকছে। ঠিক আছে? তাহলে এই দুটো সমান হওয়ার জন্য আমার কি লাগবে? Fm মানে কি? Q ইনটু V ক্রস B, Q VB sin থিটা। আর Fe মানে তো হচ্ছে শুধু আমার E আর Q। হুম, Q চলে গেল, তাহলে E মানে অ্যাকচুয়ালি কি আসলো? VB sin থিটা। ঠিক আছে? E ইকুয়াল টু VB sin থিটা। এইবার দেখ, এটা তো হচ্ছে কখন? এটা যখন হবে চৌম্বক ক্ষেত্রটা এর সাথে 90 ডিগ্রি কোণে, এই তোর থিটা ডিগ্রি কোণে। এবার এইটা যদি আমি যেখানে বলেছিলাম যদি তিনটে কোঅর্ডিনেট বরাবর হয়, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে, তাহলে কি এই সাইন থিটা তো আর থাকবে না, তাই না? দেখ এইটা কখন হবে? যখন ই ভিভি সাইন থিটা কখন হবে? যদি ধর ভি এর সাথে বি এর অ্যাঙ্গেলটা থিটা ডিগ্রি হয়, তাই তো? তাহলে তো এফএম এর মানটা হবে যে ভিভি সাইন থিটা, ভি ক্রস বির মান। কিন্তু এইবার ধর এই তিনটে যদি তিনটে কোঅর্ডিনেট বরাবর হয়, এক্স ওয়াই জেড বরাবর, তাহলে দেখ ভি এর সাথেও প্রত্যেকের সাথে প্রত্যেকে 90 ডিগ্রি, এই কোঅর্ডিনেটে তো প্রত্যেকটা 90 ডিগ্রি, তখন এই থিটার মানটা 90 হয়ে যাবে না? তখন এই কোঅর্ডিনেটে 90 ডিগ্রি মানে কি, থিটা তো তখন 90 ডিগ্রি। এই জায়গাটা বুঝতে পেরেছিস? ভালো করে আবার বল। এই দেখ আবার বলছি আমি, দেখ আরেকবার বলছি। আমার ধর সেই আগের কথাই আরেকবার বলে নিই। এই দিক বরাবর যাচ্ছে ভি কণার গতি, এই দিক বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এই বরাবর কোনটা কাজ করবে? এই বরাবর তো লরেন্স চৌম্বক বলটা কাজ করবে না, তাই তো? ভি ক্রস বির মানটা তো এই বরাবর আসবে, তাই না? ভি ক্রস বির ডিরেকশনটা, এফ এম এর ডিরেকশনটাই তো ভি ক্রস বি, সেইটা আসবে তো ওই জেড অ্যাক্সিস বরাবর। এইটা এক্স, এটা ওয়াই। এইবার দেখ ভিটা যদি বিটা যদি এই দিক না হয়, বিটা যদি ধর এরকম ভাবে থাকতো, তাহলে কি এই কোণটা তো 90 হতো না? এই কোণটা ধর সাপোজ থিটা, তাহলে ভি ক্রস বি ডিরেকশনটা এইটা থাকতো, মানটা কি হতো? তাহলে ভি বি সাইন থিটা হয়ে যেত না? ভির দিকে এর অ্যাঙ্গেল বি সাইন থিটা, বা বির দিকে ভির কম্পোনেন্ট বি সাইন থিটা, ভি সাইন থিটা। বুঝতে পারলি? বল এই জায়গাটা হ্যাঁ বল। বলছি দাঁড়া, আবার বলছি দেখ, দাঁড়া। এই দিক বরাবর জেড অ্যাক্সিস, ধর আমার একটা কণার গতি, কণাটাকে ভি বরাবর আমি এই দিকে পাঠাচ্ছি, আর চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর কাজ করছে, তাহলে এই দুটোর যে লব্ধি বল সেটাই জেড অ্যাক্সিস বরাবর কাজ করবে তো? হুম, সবসময় লব্ধি বলটা জেড অ্যাক্সিস বরাবরই কাজ করবে, এটা ভির সাথে বির যে অ্যাঙ্গেলই থাকুক, লব্ধি বলের ডিরেকশনটা তো সবসময় এই যে এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার হয়, তাই না? এবার যদি বিটা এক্স এর সাথে এই ভি এর সাথে বিটা এই কোণটা 90 ডিগ্রি না হয়ে বিটা যদি এইটা হতো, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে যেত, তখন এফএম এর ডিরেকশন এইটা থাকতো, এফএম এর মানটা কি হতো? ভি বি সাইন থিটা, তাই তো নাকি? এইটা বুঝতে পারলি বল? তাহলে দেখ আমি সেইটাই বলছি, যে তখন এই যে মানটা থাকবে, এফএম এর মান হবে ভিবি সাইন থিটা, আর এফ এর মান হবে হচ্ছে শুধু ই কিউ। তাহলে এইবার আমার ই ইকুয়াল টু আসছে ভিবি সাইন থিটা। এইবার আমি বলছি, যদি ধর এই সাইন থিটাটা যখন এই 90 ডিগ্রি হবে সেই পজিশনটা, এই যে এই বিটা যখন এই দিকে, আমি এইটা ধরছি না,
এই ডিরেকশনটা ধরছি না, তখন এফ এম এর মানটা কত হবে? এই যে ভিবি শুধু কিউ ভিবি, তাই তো? এই সেই কিউ তো দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তখন যখন তিনটে, আমি সেটাই বলছি, যখন তিনটে কোঅর্ডিনেট বরাবর কাজ করবে তখন ইকুয়েশনটা আমার আসবে ই ইকুয়াল টু ভিবি। বল এই লাইনটা বুঝতে পারলি কিনা? এইবার দেখ ই মানে কি, ই মানে আমার হচ্ছে, যদি এবার ধর আমি যে দণ্ডটা নিচ্ছি, ধর দণ্ডটার আমি এই বরাবর নিচ্ছি, দণ্ডটা চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর কাজ করছে, তাহলে দণ্ডটা আমার এই বরাবর শোয়ানো আছে, এদিকে এক্স এদিকে বি, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এইটা হচ্ছে ধর জেড বা যা হোক, এক্স ওয়াই, দাঁড়া এক সেকেন্ড, এক্স ওয়াই, তাহলে জেডটা এই নিচে দিয়ে কাজ করবে, আমি যদি এইভাবে নেই এক্স ওয়াই, ওয়াই এদিকে নেবো না, আমি যা হোক নিচ্ছি, এটা জেড নিচ্ছি, ওয়াইটা নিচে এইদিকে নিচ্ছি, এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে আমার এই দণ্ডটা এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর শোয়ানো আছে এই বরাবর, ঠিক আছে? তাহলে বল দুই প্রান্তের মধ্যে এর বিভব প্রভেদ কত হবে? এর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদটা কত হবে? এর দৈর্ঘ্য ইনটু এর যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করবে এর মধ্যে, সেইটা তো। তাহলে সেই তড়িৎ ক্ষেত্র, তাহলে বিভব প্রভেদটা যদি ভি হয়, সেই তড়িৎ ক্ষেত্রটা আসবে ই বাই এল, এই সরি, ভি এর মানটা আসবে তাহলে ই বাই এল, মানে সরি ভি না, ই এর মানটা আসবে ভি বাই এল, এই তো। তাহলে সেই ভি বাই এল দিয়ে আমি এই তড়িৎ ক্ষেত্রটা লিখতে পারি। এই ভি আর এই ভি দুটো কিন্তু আলাদা, এটা হচ্ছে এই দণ্ডটার দুই প্রান্তের বিভব, আর ভিটা হচ্ছে দণ্ডর এই বরাবর গতি। তাহলে আমার বিভব প্রভেদ কি আসলো? ভি বি এল। বল এই অবধি বুঝতে পারলি কিনা? এই যে গতির জন্য, এইবার দেখ, এই যে গতির পরিবাহীর যে গতির জন্য একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল আছে পরিবাহীটা, তার জন্য এর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ হবে, তাই তো? সেই তড়িৎ প্রবাহটার কারণে যে তড়িৎচালক বল উৎপন্ন হবে সেইটাই তো আবিষ্ট তড়িৎচালক বল। সেই আবিষ্ট তড়িৎচালক বলের মান কোনটা হবে? এই ইটা না, বিভব প্রভেদটাই। এ অব্দি পরিষ্কার বুঝতে পারলি? আর যদি বি এর সাথে থিটা কোণে থাকতো তাহলে কি হতো? ভি বি এল সাইন থিটা, নরমাল সাদামাটা কথা। এইবার দেখ, যখন এরোপ্লেন ওড়ে, ঠিক আছে, এরোপ্লেন আকাশে উঠছে এইভাবে, ঠিক আছে, তখন এই যে এরোপ্লেনের দুটো ডানা, দেখ এখানে এই বরাবর একটা তো এই, এটা তো একটা ধাতব ডানা, ভূচুম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর বা এই বরাবর, যেখানে ভূচুম্বক ক্ষেত্র কাজ করছে, আর এরোপ্লেনের গতিটা কোন দিকে? এই দিকে না? আর ভূচুম্বক ক্ষেত্র সবসময় যে লম্ব ভাবে কাজ করবে তেমন তো কথা না, এইভাবেও তো কাজ করতে পারে, ভূচুম্বক ক্ষেত্রটা এইভাবেও তো কাজ করতে পারে। তাহলে সেই অঞ্চলে ভূচুম্বক ক্ষেত্রের যে বিনতি কোণ, সেই বিনতি কোণ দিয়ে এই বরাবর আমার উপাংশটা কাজ হবে, বি এর উপাংশটা। তখন তখন এই যে এরোপ্লেনের ডানা, এই এরোপ্লেনের ডানাটা ধাতব ডানা, এই ধাতব ডানার দুই প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে। বিভব প্রভেদটা কেমন বিভব প্রভেদ হবে বলতো? এইরকম, কারণ দেখ সেই একই রকম ফরমেশন, এইটা এল, যে ডানা দুটোর মধ্যে যে দূরত্ব, তার গতি আর বিভব প্রভেদ, বুঝতে পারলি? এক সেকেন্ড একটুখানি ধর। দেখ এই কথাটা বুঝতে পারলি? তাহলে বল এই জায়গাটা, তাহলে বল
আমার এই যে চৌম্বক এই তড়িৎচালক বলটা পেলাম ই ভি বি এল সাইন থিটা। আচ্ছা, এরোপ্লেনের ক্ষেত্রে এই থিটাটা কোনটা বলতো? এরোপ্লেনের ক্ষেত্রে সেইটা সেই সেই হ্যাঁ, সেটা তো সেই অ্যাঙ্গেলটা কোনটা, এই স্থানের বিনতি কোণ। বুঝতে পারলি? তাহলে এইবার তাহলে দেখ ই কিসের উপর ডিপেন্ড করছে? পরিবাহীর গতি, চৌম্বক আবেশ, দুটো যে বিন্দু যে পরিবাহীটা নেবো তার দৈর্ঘ্য, আর সেই স্থানে যে চৌম্বক ক্ষেত্রের সাথে যে তার ভি এর যে কোণ, সেই কোণের উপরে। বুঝতে পারলি কথা? বল এই অবধি হলো। এইটা কাজে লাগিয়েই ধর এইবার আমি এতক্ষণ করছিলাম কি, দণ্ডটা এইভাবে প্যারালাল ভাবে এগোচ্ছে। এইবার দণ্ডটাকে প্যারালাল ভাবে না পাঠিয়ে আমি দণ্ডটাকে একটা মাথা ফিক্সড করে দেবো, দিয়ে এই এল দৈর্ঘ্যের দণ্ড এইটাকে ঘোরাবো। তার জন্য তড়িৎচালক বল কত হবে সেইটা বার করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে চৌম্বক ক্ষেত্রটা একদম এইভাবে লম্বভাবে কাজ করছে। চৌম্বক ক্ষেত্র বি এই বরাবর, দণ্ডটা এইভাবে আছে। বল তাহলে কোনো একটা মুহূর্ত, আমি যে কোনো একটা মুহূর্ত নিলাম, আমি এখান থেকে এক্স দূরত্বে একটা ডিএক্স অংশ নিলাম। এই ডিএক্স অংশের জন্য ডিএক্স অংশের জন্য তড়িৎ ক্ষেত্রটা কত হবে? ডিই মানে কি বি, আর এই জায়গায় যে রৈখিক বেগ সেইটা ভি ইন্টু ডিএক্স, তাই তো? এই জায়গায় যে এইটা এইটুকু অংশের জন্য যে রৈখিক বেগ সেইটা, কারণ দেখ সেইটাই একদম সেই ট্যানজেন্ট বরাবর আছে, তাহলে ডিইটা হচ্ছে ভিবি ডিএক্স হচ্ছে। এইবার দেখ তাহলে ডিই মানে এইবার আমার ভির মানটা কি, আমার বলে দিয়েছে যে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে ভি সমান ওমেগা এক্স লেখা যাবে, কারণ এই দেখ এইটা তো আমি দূরত্বটা এক্স দূরত্ব নিয়েছি এখান থেকে, তাহলে এক্স দূরত্বে কৌণিক বেগটার মান ওমেগার মান কি হবে? ভি মানে ওমেগা এক্স ডিএক্স, তাই তো? বল এইটা বুঝতে পারলে কিনা? এইটা অ্যাকচুয়ালি এটা তড়িৎ ক্ষেত্র না, এটা অ্যাকচুয়ালি হবে আবিষ্ট তড়িৎচালক বল এই ডিএক্স অংশের জন্য। ভুল হচ্ছিল, এটা আবিষ্ট তড়িৎচালক বল এই ছোট্ট ডিএক্স অংশের জন্য, পুরোটা না কিন্তু। এইবার তাহলে আমি যদি ছোট্ট অংশের জন্য পেয়ে যাই, এইটা থেকে আমি সেই 0 থেকে এল অবধি যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে ডি এর মান বেরিয়ে যাবে। বল হবে তো? কারণ দেখ আমি এইটা তড়িৎচালক বলটা কোন অংশটার জন্য পেয়েছি? এই ছোট্ট ডিএক্স টুকুর জন্য পেয়েছি। তাহলে এইটাকে যদি আমি এই 0 থেকে এল অবধি পুরোটাকে ইন্টিগ্রেশন করে দেই, তাহলে পুরো এই দণ্ডটা ঘুরছে তার জন্য যে তড়িৎচালক বলটা হবে বেরিয়ে যাবে সেইটা। সেই তাহলে মানটা কত হবে দেখ, এটা ইন্টু এক্স স্কোয়ার বাই টু, তাহলে হাফ বি ওমেগা এক্স স্কোয়ার, এইটা থাকছে লিমিট বসিয়ে দিয়ে 0 থেকে এল, তাহলে দাঁড়াচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার। বল এইটা বুঝতে পারলি তো? হলো। আচ্ছা, এইটা তো আমি তড়িৎচালক বল পেলাম। এই দেখ এটা তো আমার একটা স্পেশাল ফর্ম, যে দণ্ডটা যদি এইভাবে ঘোরে তাহলে তার তড়িৎচালক বলটা কি হবে। এইবার আমার আর একটা বলছে আমার অ্যাকচুয়াল রিলেশনটা কি, অ্যাকচুয়াল রিলেশন তো এইটা ই সমান ভি বিএল সাইন থিটা, তাই তো? আমার অ্যাকচুয়াল রিলেশন হচ্ছে ই ইকুয়াল টু ভি বিএল। তাহলে এইটা যদি তড়িৎচালক বল সমান আমরা যদি জানি ভি বি এল সাইন থিটা, আমি ধরছি না কারণ তিনটে কোঅর্ডিনেট বরাবর আছে, আমি ধরে নিচ্ছি। আমার সাধারণত কোঅর্ডিনেট নিয়েই কাজ, অন্য স্পেশাল ফর্ম খুব একটা দেয় না।
দিলেও নরমাল, অসুবিধা খুব একটা ঝামেলার না। দেখ তাহলে এবার ধর আমার যে পরিবাহী দণ্ডটা নিচ্ছি, ঠিক আছে, এই পরিবাহী দণ্ডের মধ্যে একটা কি, এর একটা রোধ আছে। এই তড়িৎচালক বলের জন্য, এই তড়িৎচালক বলে, এইবার দেখ এই আবিষ্ট তড়িৎচালক বলের মধ্যে একটা তড়িৎ প্রবাহ হবে এর জন্য, সেইটাকে কি বলবে, সেইটাকে বলবে তো আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে না সেইটাকে, এই যে আই যেটা। কারণ তড়িৎচালক বলের কারণে আমার একটা ধাতব পরিবাহী, তার মধ্যে যদি কারেন্ট দেওয়া হয়, তাহলে দুই প্রান্তে যদি বিভব প্রভেদ থাকে, আমার তড়িৎ প্রবাহ কেন হবে? দেখ আমার এই দুই প্রান্তে যদি বিভব প্রভেদ দেওয়া হয়, তাহলে ইলেকট্রন গুলো সরবে তো, এটা পজিটিভ থেকে নেগেটিভ, এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন গুলো এইভাবে যাবে। তাহলে তার জন্য একটা তড়িৎ প্রবাহটা কি এই বরাবর বেরোবে না, একটা কারেন্টের ফ্লো হবে, তড়িতের প্রবাহ হবে, তাই তো? সেই যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের মান কত হয়, এই দুই প্রান্তের বিভব প্রভেদ, যে যেটা হবে দুই প্রান্তের বিভব প্রভেদ, আমি ই ধরে নিচ্ছি, দুই প্রান্তের বিভব প্রভেদ আই ইন্টু আর হয় না? তার এই যে তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা যেটা আই, আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যদি হয়, তাহলে আই ইন্টু আর এর মানটাই হবে ই। তাহলে আই আর ইকুয়াল টু ভি বি এল। তাহলে দেখ এখান থেকে আমার ওই একটা ধাতব দণ্ডের জন্য ওর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে সেটাও বলে দিতে পারছি, ভি বি এল বাই ক্যাপিটাল আর, আর যেখানে রোধ। বল এই অবধি বুঝতে পারলি কিনা? ঠিক আছে, এই অবধি পরিষ্কার বোঝা গেল পুরো? দেখ এই সূত্রের উপরে ভিত্তি করেই, এই সূত্র মানে এইগুলোর উপরে ভিত্তি করে যে ফ্লেমিং এর সূত্র, এই আবার সেই আঁকছি বলো, হাসবি না। এই দিক বরাবর যদি চৌম্বক ক্ষেত্র বসানো হয়, এই দিক বরাবর যদি আবিষ্ট তড়িৎ প্রবাহ হয়, আর এই বরাবর যদি পরিবাহীর গতির অভিমুখ হবে, তখন মানে বলছে দেখ আমার ডান হাতের, এটা ডান হাত, ডান হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি, এইগুলো যদি পরস্পরের সমকোণে রাখা হয়, যেটা সেই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বাঁ হাতে রাখছিলিস, সেইটা ডান হাতে রাখবি, ঠিক আছে? তাহলে বল আমার এই যে ভি, হ্যাঁ, তাহলে ভি ক্রস বি, এইবার আমার তর্জনীটা কি করবে, চৌম্বক ক্ষেত্রের দিক কাজ করবে, ভিটা কি বলবে, ভিটা বলবে হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ, আর তার জন্য যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সেইটা বলবে মধ্যমা। তাহলে দেখ তুই এখান থেকে বুঝতে পারবি যে এই একটা সূত্র বলতে পারিস, এই যে ভি ক্রস বির যে ডিরেকশন হবে সেই বরাবর তড়িৎ প্রবাহ কাজ করবে, তাই তো হচ্ছে ভি ক্রস বির দিকে, যেদিকে আমার তড়িৎ বলটা কাজ করছে, তড়িৎ প্রবাহ তো সেই দিকেই হবে, কারণ আমার এই দিকে তড়িৎ বল কাজ করছে বা চৌম্বক বল কাজ করছে, তড়িতের প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহ তো সেই দিকেই কাজ করে। এটা বুঝতে পারলি তো? আচ্ছা এই গেল তোর এই যে নিয়ম, এইটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, আগেরটা ছিল বাঁ হাত, এটা হচ্ছে ডান হাত, এইটাকে ডায়নামো দিয়েও বলবে অনেক সময়। ডায়নামোস রুল তোদের কাজে লাগবে, এই জায়গায় কাজে লাগবে না, লাগবে হচ্ছে তোদের পরের চ্যাপ্টারে যেখানে অল্টারনেটিভ কারেন্ট আছে। আচ্ছা দেখ এই অবধি যদি পরিষ্কার থাকে, আমি একটা অঙ্ক বলবো, অঙ্ক বলে পরের জায়গায় যাব, ঠিক আছে? দেখ একটা এক্সাম্পল দেখ, দেখ বলেছে একটা এরোপ্লেন, এরোপ্লেনের দুই প্রান্তের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিটার, একটা এরোপ্লেন তার দুই প্রান্তের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিটার, এইটা, ঠিক আছে? আচ্ছা এইবার বলেছে যে এরোপ্লেনের স্পিড ভি ইকুয়াল টু 360 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ভূচুম্বক ক্ষেত্রের মান
4 ইন্টু আচ্ছা দাঁড়া, ভূচুম্বক ক্ষেত্রের মান অনুভূমিক উপাংশ, যেটা ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কিন্তু 4 ইন্টু 10⁻⁻4। অ্যাকচুয়ালি এটা অনুভূমিক না, এটাকে আমার উল্লম্ব বা উপাংশ বা কিছু একটা ধরে নেওয়া হয়। যাই হোক, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ওই স্থানের বিনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমার যখন বিনতি কোণ 30 ডিগ্রি বলেছে, এইটাকে আমি ডাইরেক্ট তো সেই বি দিয়েই বলে দিতে পারি, কারণ আমার 30 ডিগ্রিটা কাজে লাগাতে হবে, তাই না? বিনতি কোণ যখন বলে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এইটা অ্যাকচুয়াল তড়িৎ, এটা না তোর ভূচুম্বক ভূমধ্যতলে যেটা আছে। ঠিক আছে, এইটা হলো বিনতি কোণ থিটা। তাহলে বলেছে যে এই ডানার দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বলের মান নির্ণয় করো, আবিষ্ট তড়িৎচালক বলের মান। তাহলে কি করতে হবে প্রথমে আমার? ঠিক আছে, ঠিক আছে, কোনো জায়গায় মিস করে গেলে বা বুঝতে অসুবিধা হলে বলবি, আমি আবার বলবো। হুম, কেটে নেটওয়ার্কের এই অনলাইনে তো যেতেই পারে, তো অসুবিধা আফসোস করার কিছু না, আবার বলবি বলে দেবো। দেখ, তাহলে দেখ দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বলের মানটা কি হবে? আমার নরমাল কি, ই সরি ভি বি এল সাইন থিটা, তাই তো? এই থিটাটাও এখানে সেই কি বললাম, বিনতিকোণ। ভির মান বসিয়ে দিবি সব একই ইউনিটে। তোর বির মান বলেছে 4 ইন্টু 10⁻, এত ওয়েবার পার মিটার স্কয়ার, এত টেসলা। তাহলে মান বসিয়ে দে এবার। ভির মানটা 360 ইন্টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড করে দিলাম। 4 ইন্টু 10⁻⁻4। এল কত বলেছে? 5 মিটার। আর সাইন 30 ডিগ্রির মান মানে হচ্ছে 1/2। বল, বুঝতে পারলি? বল, এ অবধি হলো? 36 10, এখানে একটা উড়িয়ে দিলাম, তাহলে থাকলো কি 5 দুগুণ 10 ইন্টু, যা হোক সাপোজ কত একটা থাকলো, 0.1 থাকলো, এত ভোল্ট। এই হলো আমার অঙ্ক। এইরকম সাদামাটা জিনিস, বুঝতে পারলি তো? হুম, দেখ তাহলে এইবার পরের এটায় যাব। তো ঘূর্ণি প্রবাহ টবাহ অতটা খুব একটা লাগে না, ও জাস্ট সংজ্ঞা পড়ে নেওয়া, নিজে পড়ে নিতে পারবি। আমি যেটা ক্যালকুলেশনের জায়গাটা ভালো করে বলি। দেখ, দেখ একটা আমি তড়িৎ বর্তনী নিলাম। তড়িৎ বর্তনী সাপোজ এইভাবে নেওয়া আছে, বর্তনীতে তড়িৎ প্রবাহ চালিয়ে দিলাম। তাহলে বল, এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, এর ফলে একটা চৌম্বক আবেশের তৈরি হবে তো। এর মধ্যে দিয়ে একটা চৌম্বক আবেশ তৈরি হবে তো। এইবার আমি যদি একটা ধর আই তড়িৎ প্রবাহ আছে, আমি এখানে একটা ভোল্টের উৎস লাগিয়ে দিলাম। এইবার আমি যদি এই তড়িৎ প্রবাহের মান বাড়ানো কমানো করি, মানে সময়ের সাপেক্ষে যদি তড়িৎ প্রবাহ বাড়াই বা তড়িৎ প্রবাহ কমাই, তাহলে এদের মধ্যে যে চৌম্বক প্রবাহ, দেখ প্রত্যেক পাকের সঙ্গে যুক্ত চৌম্বক প্রবাহ থাকবে। তাহলে সেই চৌম্বক প্রবাহ যেটা ফাই, সেই ফাই এর মানটা চেঞ্জ হবে প্রত্যেক ক্ষেত্রে। আমি যদি তড়িৎ প্রবাহের মানটা কমাই বাড়াই, এই ডিআইডিটি যদি করি, তাহলে ডিফাইটাও তো সময়ের সাপেক্ষে বাড়বে বা কমবে। এই যে তড়িৎ প্রবাহ, এই দেখ চৌম্বক কুণ্ডলী তড়িৎ প্রবাহ এলে ডিফাইটা বাড়ছে কমছে, এর জন্য যে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়, এই তড়িৎ চৌম্বক প্রবাহের পরিবর্তনটাকেই তো তড়িৎ চুম্বকীয় আবেশ বলছি। সেই আবেশটাকেই বলে হচ্ছে এই কুণ্ডলীর সাবেশ। ঠিক আছে, এইবার দেখ সাবেশ, এই যে দাঁড়া আমি বলছি,
এই যে তড়িৎ চুম্বকীয় আবেশটা তৈরি হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহ আমি যে বাড়াচ্ছি, একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি, এর জন্য একটা তড়িৎ চুম্বকীয় আবেশ হবে তো। বুঝতে পারিস নি? এ দেখ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া আবার বলছি, দেখ আমার এই, সরি কি হলো, দেখ আমার এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, তাহলে তড়িৎ প্রবাহ হলে দেখ এই প্রত্যেক পাকের মধ্যে দিয়ে হ্যাঁ বল। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া আমি আবার বলছি, তাড়াতাড়ি জয়েন কর, আমি আবার বলছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, দেখ একটা আমি নর্মাল একটা তড়িৎ বর্তনী নিলাম, এটাকে একটা কুণ্ডলী বানিয়ে একটা তড়িৎ বর্তনী বানিয়ে নিলাম। বল এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহের মান বাড়াই বা কমাই, তাহলে এর মধ্যে দিয়ে একটা চৌম্বক তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে একটা চৌম্বক প্রবাহ তৈরি হবে তো। সেই তড়িৎ চুম্বকীয় আবেশ যেটা বলছি, তড়িৎ চুম্বকীয় আবেশ, এই তড়িৎ প্রবাহের পরিবর্তনের কারণে একটা আবেশ তৈরি হবে, চৌম্বক আবেশ। সেই সেই যে আবেশ সৃষ্টি হচ্ছে তাকেই বলছি এই কুণ্ডলীর স্বকীয় আবেশ বা সাবেশ। ঠিক আছে, এইবার এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে যে চৌম্বক প্রবাহ তৈরি হবে, সেইটা কিসের সমানুপাতিক? সেইটা সমানুপাতিক হচ্ছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আগে বলেছিলাম এইটা। এইবার এই ধ্রুবক তোলার জন্য আমি ফাইটাকে নিলাম একটা এল আই দিয়ে করলাম, এই এলটাকেই বলছে এই কুণ্ডলীর সাবেশাঙ্ক। ঠিক আছে, এইবার দেখ, এইবার আমি কি বলেছিলাম, আমি সময়ের সাপেক্ষে এই তড়িৎ প্রবাহ বাড়াবো বা কমাবো। ঠিক আছে, তড়িৎ প্রবাহ বাড়ালে কমে, চৌম্বক প্রবাহ তাহলে কি বাড়বে বা কমবে? তাহলে ক্ষণস্থায়ী, এর মধ্যে একটা তড়িৎচালক বল তৈরি হবে, ক্ষণস্থায়ী তড়িৎচালক বল। তাহলে দেখ, এই যে তড়িৎচালক একটা হয়ে গেল, হ্যাঁ, আমি ডিফাই তাহলে কি করছি, আমি করছি ডিফাই ডিটি, সরি এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ, আমি করছি ডিফাই ডিটি। তাহলে বল কি হবে, এই সেই ডিফাই ডিটি মানে কি, মাইনাস ই। আবার আমি এই জায়গা থেকে কি পেলাম, ডিফাই ডিটি মানে এল ডিআই ডিটি, তাই তো। এইবার তাহলে এখান থেকে বলতো আমি কি লিখতে পারছি, কই গেল, আমি শুধু মানটাকে নিয়ে লিখছি, আমি ডিরেকশন দেখছি না। ই ইকুয়াল টু এল ডিআই ডিটি না, অ্যাকচুয়ালি কি আসছে, ই সমান এল ডিআই ডিটি। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে এখান থেকে, দেখ আমার যদি একটা তড়িৎচালক বল তৈরি হয়, সেই তড়িৎচালক বলটা কি এর উল্টো দিকে কাজ করবে, আমার যে নর্মাল তড়িৎচালক বল সেইটা তো এই দিকে কাজ করছে, এই যে তড়িৎচালক বল সেই আর যে তড়িৎচালক বলের জন্য তড়িৎ প্রবাহ সেইটা তার উল্টো দিকে কাজ করবে। কারণ দেখ এই নেগেটিভ চিহ্নটা তো সেইটাই বলছে। আমার কথাটা বুঝতে পারলি, যে আমার কুণ্ডলীর সঙ্গে যে জড়িত তড়িৎচালক বল ছিল ভি, ভির জন্য যে আমার এল ডিআইডিটি তৈরি হয়েছিল, তার জন্য একটা উল্টো দিকে তড়িৎচালক বল কাজ হচ্ছে। ঠিক আছে, সেই তড়িৎচালক বলটা কি আমার মূল তড়িৎ প্রবাহ কিছুটা কমিয়ে দেবে। তাহলে এর যদি ব্যাটারি কি বলে, বি এর তড়িৎচালক বলটা যদি ই হয়, আমার এই যে ব্যাটারিটা নিয়েছি, এর তড়িৎচালক বল যদি ই হয়, তাহলে আমার কার্যকর তড়িৎচালক বল কত হবে, ই মাইনাস এই যে আবেশের জন্য সৃষ্ট তড়িৎচালক বল, এইটা না, এইটা ইকুয়াল টু হবে এল ডিআইডিটি। বল বুঝতে পারলি, এইটা হবে কার্যকর তড়িৎচালক বল। বুঝতে পারলি কথা।
এই গেল তোর হচ্ছে আবেশ, ফলে সাবেশের তড়িৎচালক বল, সাবেশের ফল-টল গেল। এইবার দেখ, আমি যদি ধর একটা কুণ্ডলীকে একটা দরকারি জিনিস, এটা থেকে শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে। ধর আমার একটা তার আছে এইভাবে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধাতব তার। তাহলে কি এর চারিদিকে একটা তড়িৎচুম্বকীয় আবেশ তৈরি হবে, মানে সাবেশ তৈরি হবে। সেই সাবেশের ঘটনাটা ওই বর্তনীতেই অসুবিধা তৈরি করবে, বর্তনীতে বিভিন্ন রকম তাপ উৎপন্ন হবে বা যা কিছু হবে, অসুবিধা তৈরি হবে। তাহলে ধর আমি যদি এইটাকে এরকম ভাবে বেঁকিয়ে, মানে তারটাকে মাথা থেকে বেঁকিয়ে দেই, দাঁড়া, আমার যে তারটা ধর এরকম ছিল, আমি তারটা এরকম রেখে এই মাঝখানে এইভাবে বেঁকিয়ে দিলাম। তাহলে বল প্রত্যেক জায়গায় নিয়ে এইটাকে পেঁচিয়ে একটা তার বানালাম, ছোট তার হলো, কিন্তু এইটাকে তার বানালাম। তাহলে দেখ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা এইদিকে হচ্ছে, এইদিকে হচ্ছে, উল্টো বিপরীত প্রবাহের কারণে এই জায়গায় লব্ধি চৌম্বক তড়িৎ চালক বলটা ওই সাবেশের ঘটনা চৌম্বক প্রবাহ সমান বিপরীত দিকে হয়ে যাবে, অর্থাৎ কোনো চৌম্বক প্রবাহ থাকবে না, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশের কোনো ঘটনা থাকবে না। এইটাকেই বলছে আবেশহীন কুণ্ডলী। আবেশহীন কুণ্ডলী কি বুঝতে পেরেছিস? দেখ তারপরে দেখ, টিউবলাইটের চোখ টোক ও সাধারণভাবে পড়ে নিবি, ওতে খুব একটা অসুবিধা কিছু নেই। আমি বলছি দেখ, ধর আবেশকের ফলে আমি দেখলাম যে তড়িৎচালক বল তৈরি হচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রে যে সঞ্চিত স্থিতিশক্তি সেইটা কত হবে? আচ্ছা ধর আমার তড়িৎচালক বল, আমি আবিষ্ট তড়িৎচালক বলটাই নিচ্ছি, অন্য ব্যাটারির কথা বাদ দিচ্ছি। আমি মাইনাস কি হবে, এল ডিআই ডিটি, তাই তো? এল সাবেশাঙ্কযুক্ত একটা আবেশকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই হচ্ছে, তাহলে তার কারণে আবিষ্ট তড়িৎচালক বল তো এল ডিআই ডিটি, মাইনাস এল ডিআই ডিটি। এইবার বল এই বিপরীত তড়িৎচালক বল যেটা হচ্ছে, সেই বলের বিরুদ্ধে আবেশকের প্রবাহ যদি বৃদ্ধি করতে হয়, আমার এইটা তো বিপরীত দিকে কাজ করছে, তাহলে এর বিরুদ্ধে যদি আবেশকের এই যে তড়িৎ প্রবাহ এইটা যদি কিছুটা বৃদ্ধি করতে হয়, তাহলে বাইরে থেকে কিছুটা কার্য করতে হবে। এইটাই আবেশক, এই কৃতকার্যটাই শক্তি হিসাবে আবেশকের মধ্যে এই চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। বুঝতে পারলি? অর্থাৎ দেখ, তাহলে আমার সময়ের সাপেক্ষে কৃতকার্যের হার ই ইন্টু আই, কৃতকার্যের হার মানে ইআই বাই টি। বুঝতে পারলি? এইটাকে এই আমি সেইটাকে বলছি, আমি ইআই বাই টি বলছি না, সরি, আমার কৃতকার্যের হারটাকে বলছি ইআই, একক সময়ে, একক সময়ে। তাহলে এইটার মানটা কি হবে, এল এই সরি এল আই ডিআই ডিটি। ঠিক আছে, এইবার দেখ এল ডিআইডিটি এইটা কত, কৃতকার্যের হার, এটা কিন্তু কৃতকার্য না, সময়ের সাপেক্ষে কৃতকার্য। তাহলে এই ডিটিটাকে বাঁদিকে এনে আমি যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে মোট কৃতকার্য পেয়ে যাব, এল আই স্কোয়ার থাকবে বাই 2। এই ডিটিটাকে বাঁদিকে এনে আমি দুদিকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কি এইটা ইআইটি হয়ে যাবে, ইআইটি মানে কৃতকার্য, আর এল আই ডিআই মানে কি, এল আই স্কোয়ার বাই 2। এইবার আমার প্রবাহ মাত্রাটা আমি যদি 0 থেকে পুরো আই পরিমাণ বাড়াতে চাই, 0 থেকে আই পরিমাণ বাড়াতে চাই, তাহলে কি হবে, হাফ এল আই স্কোয়ার। তাই তো? এইটাই হচ্ছে আবেশকের সঞ্চিত শক্তি। বল বুঝতে পারলি কিনা এই কথা? ঠিক আছে, দেখ তাহলে এইবার দেখ, তার এই অবধি একটা, এটা হচ্ছে একটা বর্তনীর মধ্যে দিয়ে যদি প্রবাহ হয়, তার আবেশের, তার যা স্বকীয় আবেশ বা যা যা থাকে সেইটা বললাম, আবেশকটা এল দিয়ে লেখা হচ্ছে। এইবার দেখ, আমি
একটা তড়িৎ এইভাবে একটা কুণ্ডলী নেব, তড়িৎ প্রবাহ হচ্ছে স্বাভাবিকভাবেই। এইবার এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে আমি এইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো। আর কি বাইরে, এবার আমি বাইরে আর একটা কুণ্ডলী রাখবো, এখানে গ্যালভানোমিটার আছে একটা। এইবার বল এইটার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, একটা তড়িৎ চুম্বকীয় আবেশ তৈরি হবে, তাই তো? এই এইটার আমি এই যে পি কুণ্ডলীর জন্য এস কুণ্ডলীতে একটা আবেশ তৈরি হবে তো, সেই আবেশটা কি করবে, এই দ্বিতীয় কুণ্ডলীর যেটা তার মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ ঘটাবে। ফলে কি গ্যালভানোমিটারের একটা কাঁটার একটা বিক্ষেপ দেখা যাবে। বুঝতে পারলি? বল এইটা বুঝতে পারলি কিনা? এইটা যদি সময় সাপেক্ষে তড়িৎ প্রবাহ পরিবর্তন করা হয়, তাহলে আমি যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে হবে না, তাহলে ডিআইডি তো জিরো হয়ে যাবে, তাহলে আর তড়িৎচালক বল তৈরি হবে কি করে, আবেশ তৈরি হবে না। বুঝতে পারলি? আমার এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহটা সময় সাপেক্ষে পরিবর্তন করা হয়, এই যে প্রথম কুণ্ডলী পি, এই পি কে বলে হচ্ছে প্রাইমারি কয়েল, আর এস কে বলে হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। ঠিক আছে? এ অবধি বল, এ অবধি পরিষ্কার হলো তো? হ্যাঁ, এই দেখ এইবার তাহলে বিষয়টা কি হচ্ছে আবার ভালো করে শোন, বিষয়টা কি হলো। কাছাকাছি রাখা দুটো কুণ্ডলী, আমি দুটো কুণ্ডলী পি আর এস কে কাছাকাছি রেখেছি। দুটো কুণ্ডলী একটা যে কোনো একটার মধ্যে দিয়ে যদি সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটানো হয়, তাহলে কি দ্বিতীয় কুণ্ডলীতে একটা তড়িৎচুম্বকীয় আবেশ তৈরি হবে। এই ঘটনাটাই বলছে পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ বুঝতে পারলি? এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ একটা কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের জন্য তার আবেশ বার করছিলাম। এটা হচ্ছে একটা, এবার আমি একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তার জন্য পাশের আরেকটা কুণ্ডলীতেও আবার তড়িৎ প্রবাহ, চৌম্বক প্রবাহ সৃষ্টি হচ্ছে। তাহলে সেইটার মধ্যে আবার আবেশ তৈরি হচ্ছে, শুধু একটাই থেমে নেই। ওর নিজের মধ্যে তো যা করছে, পাশের আরেকটা কুণ্ডলী রাখলে তার মধ্যেও আবেশ তৈরি করছে। এই ঘটনাটাকেই বলছে পারস্পরিক আবেশ। বোঝা গেল পরিষ্কার? এইবার দেখ, আমার কি বলেছে, একটা কুণ্ডলী নিয়ে আবার আমি ছবিটা ভালো করে আঁকছি। দেখ এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তড়িৎ প্রবাহ পরিবর্তন করছি, তার জন্য বাইরের যে সেকেন্ডারি কয়েল সেইটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে, চৌম্বক আবেশ তৈরি হচ্ছে। এইবার আমার দেখ, প্রাথমিক কুণ্ডলীতে আই প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে যদি চৌম্বক প্রবাহ ফাই হয়, ফাইটা কার মধ্যে, ফাইটা হচ্ছে এইটার চৌম্বক আবেশ যেটা হচ্ছে সেইটায়, এইটার মধ্যে আই প্রবাহ দিচ্ছি, তার জন্য পাশেরটায় ফাই চৌম্বক প্রবাহ হচ্ছে। ফাই ভেরিয়েশন তাহলে কি সেই আগের থেকেই পাওয়া যাবে, ফাই ভেরিয়েশন আই। এইটাকে আমি ধ্রুবক তোলার জন্য, এটা তো এর বেলায় যদি হতো তাহলে এল দিয়ে লিখতাম, আর আমি এইটার বেলায় এর জন্য হচ্ছে তাই, এর তো নিজস্ব প্রবাহের জন্য না, এর নিজস্ব প্রবাহের জন্য হলে এর একটা সাবেশাঙ্ক থাকবে। ঠিক আছে? এর একটা নিজস্ব মধ্যে দিয়ে যদি প্রবাহ হয়, এর পারস্পরিক আবেশাঙ্ক একটা থাকবে, সাবেশাঙ্ক। কিন্তু যদি এই প্রাথমিক কুণ্ডলীর তড়িৎ প্রবাহের জন্য এতে তড়িৎ আবেশ তৈরি হয়, তাহলে এর জন্য একটা পারস্পরিক আবেশাঙ্ক তৈরি হবে। সেইটাকে এম দিয়ে লিখছি, সেই এম আই, ফাই ইকুয়াল টু এম আই। বল এ অবধি পরিষ্কার বোঝা গেল তো? এ অবধি হলো ফাই সমান এম আই। তাহলে বল, তাহলে এর জন্য যে এই দ্বিতীয় কুণ্ডলীতে যে তড়িৎচালক বলের উদ্ভব হবে গৌণ কুণ্ডলীতে, সেই তড়িৎচালক বলের মান কত হবে, মাইনাস ডিফাই ডিটি, আমার যা সূত্র। আর তড়িৎচালক বলটা কি, এর এইটার মধ্যে দিয়ে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন, তা এইটার মধ্যে জড়িত চৌম্বক প্রবাহ মানে তো ফাই।
সেইটা বানাচ্ছে হয়তো এর প্রবাহ, কিন্তু সেটা নিয়ে দরকার নেই। ই হচ্ছে মাইনাস ডিভাই ডিটি এখান থেকে, তাহলে এখান থেকে মান বসালে কি হয়, মাইনাস এম ডিআই ডিটি, বা মূল প্রবাহ যেটা, ঠিক আছে? বুঝতে পারলে? এই অবধি পরিষ্কার বোঝা গেল? এইবার ধর এই কুণ্ডলীর আবেশাঙ্ক L1, এর সাবেশাঙ্ক L2, তাহলে L1 L2 এর মধ্যে আর এই পারস্পরিক আবেশাঙ্ক M এর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা দেখাবো হচ্ছে সলিনয়েড দিয়ে। বল এই অবধি সলিনয়েড দিয়ে। এই দুটোর কথাটা বুঝতে পেরেছিস তো? সবার ক্লিয়ার এই অবধি? বাকিরা ক্লিয়ার? একবার বলে দে, তারপরে পরেরটাই বলবো। দেখ তাহলে, আমি একটা সলিনয়েড নিলাম। সলিনয়েড মানে কি, এই একটা, মানে এর মধ্যে দিয়ে একটার মধ্যে দিয়ে প্রবাহ হবে। ধর আমি এটা পি দিলাম নাম। এইটা হচ্ছে প্রাথমিক কুণ্ডলী। এক্ষেত্রে আমি এখনো দ্বিতীয় কুণ্ডলীতে আসিনি। আচ্ছা, আমি আগে এর একটা সাবেশাঙ্ক তো এর তো নিজস্ব সাবেশাঙ্ক একটা থাকবে। আমি যেটা বললাম, এই যে এই যেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো তার তো একটা নিজস্ব সাবেশাঙ্ক থাকবে, এরও একটা নিজস্ব সাবেশাঙ্ক থাকবে। এইবার সেইটার কেমন ভাবে কাজ করবে দেখ। সলিনয়েডটার আমি দৈর্ঘ্য নিলাম এল, ঠিক আছে? এল নিয়ে আমার কোনো অসুবিধা নেই। পাক সংখ্যা যদি এন হয়, এন খানা পাক আছে, তাহলে এন পাকের একটা সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহের কারণে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে বি। সেই বির মানটা কি হবে, কেমন হবে, মিউ জিরো এন আই বাই এল, তাই তো? তাহলে বল, এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার জন্য কি একটা চৌম্বকের প্রবাহ তৈরি হবে ফাই। সেই ফাই এর মানটা কি হবে, বি এ। এর মানে হচ্ছে এর ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, এইবার যদি এটা যদি এন পাকের হয় তাহলে এর সঙ্গে জড়িত তাহলে কি হবে, এন বি এ। এই এন আর এই এন কিন্তু দুটো আমি দুবার বলছি, কারণ কি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য একবার এন হচ্ছে, আর এটা হচ্ছে ওই তোর চৌম্বক প্রবাহ পরিবর্তনের জন্য একবার এন পাকের জন্য একবার এন আসছে। তাহলে টোটাল মানটা কি আসবে, চৌম্বক প্রবাহ এই ফাই এর মানটা আসছে দেখ, মিউ জিরো এন স্কোয়ার আই এল, ডান দিকে থাকছে এ, তাই তো? কারণ দেখ এই একটা এন, এই একটা এন, এন স্কোয়ার হয়ে যাচ্ছে। এই দেখ দুবার এনটা বলছি, দেখ আমার এন পাকের কুণ্ডলের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে এন দিয়ে একবার আসছে। আচ্ছা, আবার এই চৌম্বক ক্ষেত্রটা তো আমার পরে কাজ হবে। আমার এর জন্য যে চৌম্বক প্রবাহ তার জন্য তো এন পাকের কুণ্ডলীর জন্য একবার এন আসবে। এটা তো চৌম্বক ক্ষেত্রর মান, এইটা এই এনটা কি চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, আর এইটা হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য একটা এন পাকের জন্য একটা এন আসছে। সেই দুটো এন কিন্তু আলাদা, দুবার আসছে ওই জন্য, ঠিক আছে? এইবার দেখ, আচ্ছা আমি এটা স্মল এল দিয়ে লিখি, নইলে এই সাবেশাঙ্ক লিখতে গেলে গুলিয়ে যাবে। দেখ এইটা দেখ, এবার এই যে কুণ্ডলীটা, আমি কুণ্ডলীটা নিয়েছি, এর যদি সাবেশাঙ্ক L1 হয়, তাহলে এর সাবেশাঙ্ক L1 মানে কি জানি আমরা, L1 মানে ফাই, এই সরি, ফাই বাই আই না, ফাই সমান Li পেয়েছিলাম আগের বার, ফাই বাই আই। তাহলে ফাই বাই আই করলে এই জায়গা, এইটা তো ফাই, এর আই দিয়ে ভাগ কর, থাকবে হচ্ছে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল, ঠিক আছে? এইটা কার ক্ষেত্রে, এইটা আসলো এ বেটার জন্য। এইবার আমার কাজ হচ্ছে, এইবার আমি এর মধ্যে কায়দা করে আর একটা কুণ্ডলী ঢোকাবো। একটাই হচ্ছিল না, এর ভেতরে আরো একটা কুণ্ডলী জড়িয়ে দিয়েছি এর, ঠিক আছে? এখন কার্যকর দৈর্ঘ্য, আচ্ছা আমি কার্যকর দৈর্ঘ্য পুরোটাই নিচ্ছি, ঠিক আছে? কার্যকর দৈর্ঘ্য এখান থেকে এইটুকুই নিচ্ছি এস, আমি কার্যকর দৈর্ঘ্যটা চেঞ্জ করব না।
তাহলে বল দ্বিতীয় কুণ্ডলিতে মানে এই এল দৈর্ঘ্যের জন্য এই যদি এই পাক সংখ্যাটা n1 হয়, মানে এই পাক সংখ্যাটা কই গেল, যদি n1 হয় প্রথমটার পাক সংখ্যা, তাহলে l1 এর মান কি n1 স্কয়ার হয়ে যাবে এখানে। দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা যদি n2 হয়, এইটার পাক সংখ্যা n2। আমি আবার লাইনগুলো লিখে নিচ্ছি। পি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে n1, সাবেশাঙ্ক l1, দৈর্ঘ্য l, ক্ষেত্রফল a। আর এস কুণ্ডলী যেটা পরে ঢুকিয়েছি তার পাক সংখ্যা n2, সাবেশাঙ্ক l2, দৈর্ঘ্য l, ক্ষেত্রফল a। এইবার দেখ আমি কি করছি, আমি কিন্তু এইটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি না, এস এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি না, আমি পির মধ্যে দিয়ে যেটা পাঠাচ্ছিলাম তার জন্য যে চৌম্বক আবেশ তৈরি হচ্ছে সেইটাই এস এর মধ্যে তড়িৎ প্রবাহের জন্য কাজ করবে, তাই তো। তাহলে এই এই পির মধ্যে দিয়ে যদি I1 প্রবাহ বা আই প্রবাহ যায়, বা I1 প্রবাহই ধর, তোর কোনো অসুবিধা নেই, এই আই প্রবাহের কারণে এই দ্বিতীয় কুণ্ডলীতে একটা ওই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, মানে গেলে অভ্যন্তরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে? আচ্ছা দ্বিতীয়, এটা আমি এবার প্রথম কুণ্ডলী নিয়ে হিসাব করবো না, আমি করছি দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে, কারণ দুটোর তো অক্ষ তো একটাই, যেটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে প্রথমটার মধ্যে সেইটা দ্বিতীয়টার জন্য কাজ করবে। এইবার দ্বিতীয় কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ধরছি আমি φ2। তাহলে বল এই চৌম্বক প্রবাহ প্রথমটার জন্য যে চৌম্বক প্রবাহ হচ্ছে, মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছিল, সেইটার মানটা কত হবে? এই চৌম্বক ক্ষেত্রের মানটা হবে μ0 n1 I/L না, কারণ n1 এইটা কার জন্য হচ্ছে, এটা তো প্রথম কুণ্ডলীর জন্য, আর চৌম্বক প্রবাহ যেটা হচ্ছে φ2 সেইটা হচ্ছে দ্বিতীয় কুণ্ডলীতে। সেই φ2 মানটা বল, এইটা যদি দ্বিতীয় কুণ্ডলীতে হয় তাহলে এইটার মানটা কত হবে? এটা b1 a n2 হবে না, কারণ এটা তো দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যার উপরে ডিপেন্ড করবে। এইবার n1 n2 এর হিসাবটা বুঝতে পারছিস? তাহলে φ2 টা আমার এখান থেকে কত আসছে, φ2 অ্যাকচুয়ালি আসছে হচ্ছে μ0 n1 n2 I a নিচে l, এই থাকছে φ2। এইবার দেখ এই দুটোর যদি পারস্পরিক আবেশাঙ্ক, এইবার সেই পারস্পরিক আবেশাঙ্ক আসছে, কারণ কি আমার প্রথম কুণ্ডলীর জন্য দ্বিতীয় কুণ্ডলীতে তড়িতাবেশ কি পেয়েছিলাম, ফাই সমান এম আই পেয়েছিলাম না, তাহলে φ2 হবে তাহলে পারস্পরিক আবেশ ইন্টু আই, কারণ φ2 তো তৈরি হচ্ছে আমার দ্বিতীয় কুণ্ডলীতে, দ্বিতীয় কুণ্ডলীর চৌম্বক প্রবাহ নিয়ে কাজ করছি যখন, তাহলে φ2 এর মানটা, তাহলে এম এর মানটা অ্যাকচুয়ালি কি আসবে তোর, হয়ে গেল এম মানে হচ্ছে φ2/I, এম মানে φ2/I, φ2 মানে কোনটা, আমার এখান থেকে আইটা বাদ দিলে বাকিটা μ0 n1 n2 a/l, এইটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক। এইবার দেখ আমার প্রথমটার সাবেশাঙ্ক বেরিয়েছিল l1 ইকুয়াল টু কত, μ0 n1 স্কয়ার a/l। দ্বিতীয়টার, এইবার ধর আমি দ্বিতীয়টার সাবেশাঙ্ক যদি একইভাবে বার করি তাহলে সেইটা কত দাঁড়াবে, μ0 n2 স্কয়ার না। তাহলে এইবার দেখ তুই l1 l2 গুণ করে দে, তাহলে থাকছে কি μ0 স্কয়ার n1 n2 হোল স্কয়ার a স্কয়ার বাই l স্কয়ার। দেখ এইটাকে আমি একবারে, দেখ সবগুলো এম এম এর মান না, এম স্কয়ারের মান না, তাহলে এখান থেকে হচ্ছে পাওয়া যায় এ রুট ওভার l1 l2। এইটা হচ্ছে দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো কুণ্ডলীর মধ্যে পারস্পরিক আবেশাঙ্কের মান এইভাবে ডিপেন্ড করে। বল বুঝতে পারলি কিনা যা যা বললাম? আমি শর্টে জিনিসটা আরেকবার বলছি, দেখ আমার এই কুণ্ডলীর মধ্যে দিয়ে পি কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে,
তার জন্য একটা L1 সাবেশাঙ্ক তৈরি হচ্ছে। আচ্ছা, আমি যদি এর মধ্যে দিয়ে আরেকটা N2 পাকের একটা তৈরি করে দেই, কুণ্ডলী পাঠাই। আচ্ছা, আবার আমি শুধু L2 কুণ্ডলীটার জন্য, এই যে S কুণ্ডলীটার জন্য তার একটা সাবেশাঙ্ক একইভাবে তৈরি হচ্ছে। মানে একটা সাবেশাঙ্ক তার থাকে। মানে আমার কথাটা বোঝ, কথাটা হচ্ছে আমার দুটো কুণ্ডলী নিলাম। ধর আমি প্রথমে মেশাচ্ছি না। আমি এখানে একটা কুণ্ডলী নিলাম আর এখানে আরেকটা কুণ্ডলী নিলাম। দুটোরই দৈর্ঘ্য L। দুটোর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তাহলে এর জন্য এতে সাবেশাঙ্ক L1 সাবেশাঙ্ক L2 হবে। এইবার এর তড়িৎ প্রবাহটা আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি এই কুণ্ডলীটাকে ধরে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাঠালাম। তাহলে এই দুটো কুণ্ডলী কি পাশাপাশি সেই পারস্পরিক আবেশক তৈরি হবে। সেই পারস্পরিক আবেশাঙ্ক m এর মানটা এইভাবে আসবে √L1 L2। বল বুঝতে পারলি কিনা? হলো কথা পরিষ্কার? তাহলে দেখ, এ অবধি যদি বুঝতে পেরে থাকিস তাহলে পরের কথাটা শোন, যে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব কত? এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সলিনয়েডের, তার শক্তি ঘনত্ব। একটা সলিনয়েডের আমি দৈর্ঘ্য নিচ্ছি L, তার ক্ষেত্রফল A আমার যা জানা ছিল। এদের সলিনয়েড দুটোর মধ্যে, তাহলে বল L যদি দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল A হয়, তার যেটুকু অংশ আমি নেব, এইটুকু অংশের আয়তন কত হবে? Li, এই La আয়তন। তার পাক সংখ্যা n পাকের, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা আমার লাগছে না, পরে দেখবো কোনি। এর মধ্যে দিয়ে যদি আমি I পরিমাণ প্রবাহ পাঠাই, আমি কিন্তু দুটো সলিনয়েড না, একটাই সলিনয়েড, আমার I পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে I এর মানটা তোর চৌম্বক ক্ষেত্র কি B সমান μ0 n I/L। তাহলে I মানে অ্যাকচুয়ালি কি BL/μ0 n। ঠিক আছে? তাহলে বল এইটা যদি I হয়, আবার সলিনয়েডটার সাবেশাঙ্ক সলিনয়েডটার সাবেশাঙ্ক L, L এর মানটা আমরা কত জানি? সে μ0 n² A/L। এইটা বার করলাম, আগেই বার করে নিয়েছি। তাহলে বল চৌম্বক ক্ষেত্রের সঞ্চিত শক্তি, যেটা আগে ফর্মুলা দিয়ে বার করলাম, ½ Li², বার করলাম, একটা মনে আছে? সে ½ L এর মান এইটা বসিয়ে দেবো I², তাহলে μ0 n² A I²/L²। বুঝতে পারলি? এইবার I² এর মানটা আমি এই জায়গা থেকে বসিয়ে দিতে পারি। এই বিটি দিয়ে কেটে ছেটে আমার যা আসবে সেইটা আসবে 1/2 μ0 নিচে চলে যাবে B² LA। এইটা হচ্ছে আমার সঞ্চিত শক্তি সলিনয়েডের মধ্যে। এবার শক্তি ঘনত্ব যদি বলতে চাই তাহলে আর কোনো সমস্যা না, এর একদম সোজা ভাগ করে দিবি ক্ষেত্র আয়তন দিয়ে, ব্যাস সোজা কথা। তাহলে কি এইটুকু চলে যাবে, শুধু থাকবে এইটুকু। সোজা কথা বুঝতে পারলি কি হলো? প্রত্যেকটা জায়গা বুঝতে পারলি তো? ভালো করে বল। এবার অঙ্কগুলো আমি একটা অঙ্ক, নরমাল একটা অঙ্ক বলছি, অঙ্কগুলো প্রত্যেকটা তোরা উদাহরণগুলো আগে দেখবি না, নিজে হাতে আগে অঙ্কগুলো ছাড়ানোর চেষ্টা করবি, যা থিওরি যা বুঝেছিস তাই দিয়ে তোদের যা যা মনে হয় সেভাবে ছাড়ানোর চেষ্টা করবি। তারপরে দেখবি কোন জায়গায় কোনো জায়গায় কনসেপ্টটা ভুল হলো কিনা সেইগুলো। দেখ একটা অঙ্ক আমি তোদের সাধারণ একটা সাদামাটা অঙ্ক একটা বলে দিচ্ছি, একদম একটাই বলে দেই। ধর বলেছে কুণ্ডলিত প্রবাহ আচ্ছা 0.05 এত সেকেন্ডে একটা কুণ্ডলিতে প্রবাহ +2 অ্যাম্পিয়ার থেকে চেঞ্জ হয়ে -2 অ্যাম্পিয়ার হয়ে গেল। এই তড়িৎ প্রবাহের পরিবর্তন হলো এতক্ষণ ধরে। তাহলে কি কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে 8 ভোল্ট।
একটা কুণ্ডলের মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে তো। তাহলে সেই তড়িৎচালক বল যদি আবিষ্ট হয়, তাহলে সে আবিষ্ট তড়িৎচালক বলের কারণে এবার আমার চেয়েছে সাবেশাঙ্ক নির্ণয় করো। তাহলে সেই সাবেশাঙ্ক মানে আমরা কি জানি? L সমান মানে E সমান মাইনাস L DI/dt। তাহলে এখান থেকে L বার করবি। মাইনাস চিহ্নটা আমার হিসাবের জন্য দরকার নেই। মাইনাস চিহ্ন দিতেও পারিস, নাও দিতে পারিস, একই ব্যাপার। আমার অ্যাম্পিয়ারের ডিরেকশন দিয়েছে যখন মাইনাস চিহ্ন নিয়ে আয়, কোনো সমস্যা নেই। L মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াবে? মাইনাস E DT নিচে DI। এর মান মাইনাস রেখে দে। এর মান কত? এর মান 8 ভোল্ট, তাই তো? তাহলে এর মান হচ্ছে 8 ভোল্ট, DI এর মান কত? এইবার দেখ, এইটা খেয়াল কর। সরি, কই গেল? এই DT এর মান কত? 0.05। 0.05 এটা T এর মান। এইবার দেখ, এইবার আমি যদি তড়িৎ প্রবাহটাকে একটা অক্ষ বরাবর ভাবি, তাহলে এখানে +2 এখানে -2। তাহলে +2 থেকে উল্টো দিকে যাচ্ছে না, মাইনাসের দিকে? তাহলে কত ঘর যাচ্ছে? এদিকে 2 ঘর, এদিকে 2 ঘর, -4। তাহলে এই মাইনাস মাইনাস চলে গেল। তাহলে কত থাকছে আমার? 0.1 এত হেনরি। বল বুঝতে পারলি কিনা? কিভাবে? প্লাস একই, শুধু আমার এই চিহ্নটা, আমার এই আবেশাঙ্কের চিহ্নটা কাজ করবে তখন কোন দিকে যাচ্ছে দিকটা চাইলে তখন এই চিহ্নটা, না হলে তুই এই মড ভ্যালু নিয়েও কাজ করতে পারিস, কোনো সমস্যা নেই। যদি শুধু মান চায়, হ্যাঁ, সাবেশাঙ্ক যদি একটা ডিরেকশন চায় তাহলে বলতে পারবো যে ওই দিকে যাচ্ছে। মান চাইলে আমার কোনো সমস্যা নেই, এই দিয়ে করে দেবো। বল এই অবধি পরিষ্কার বুঝতে পারলি? এই অবধি হচ্ছে আজকের কাজ।